দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি সুস্থতায় প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। জি দর্শক, এই ত্বকটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। কখনো তা চুলকানি, খোসপাঁচড়া বা দাউদ ইত্যাদি রূপে আবির্ভূত হয় এবং মাঝে মাঝে এ ধরনের চিকিৎসায় দেখা যায় অপচিকিৎসার ব্যবহারই বেশি। তাহলে চিকিৎসা কিভাবে করতে হবে তা নিয়ে আজকে আমাদের আলোচনা। যেই আলোচনায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফারজানা আফরোজ, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, স্কিন অ্যান্ড ভিডি বিভাগ, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরা। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম আর শুভেচ্ছা যারা দেখছেন আমাকে। আমরা আজকে কথা বলতে বসেছি ত্বকের সংক্রমণ নিয়ে। ত্বকের সংক্রমণ অনেকে হয়তো বুঝেই না যে এটি সংক্রমণ। তো প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, এই সংক্রমণ বলতে আমরা কি বুঝি? আসলে ত্বকের সংক্রমণ শব্দটাকে আমরা বলি প্রদাহ বা আমার স্কিনে কিছু স্পেশাল রিয়াকশন হচ্ছে। এখন যখন এটা জীবাণু দিয়ে হচ্ছে, বিভিন্ন জীবাণু, তখন আমরা বলছি যে এটাকে ডিফারেন্ট সর্টস অফ ইনফেকশন। এই ইনফেকশনটা হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, ভাইরাস দিয়ে, ফাঙ্গাস বা প্যারাসাইটিক, বা আমরা কমনলি বলি ভাইরাস দিয়ে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা একরকম এটাও একটা জীবাণু, প্যারাসাইট দিয়ে। কমনলি যখন হয় তখন হয় কি, এক একটা ডিজিজের জন্য এক এক রকম সিমটম প্রডিউস হয়। যেমন প্যারাসাইটিক ডিজিজ যেটা স্ক্যাবিস, এটা একটা সবচেয়ে কমন প্রোটোটাইপিক ডিসঅর্ডার। এখানে কি হয়, পেশেন্ট আসে চুলকানি নিয়ে, চুলকানির সাথে সাথে তার কিছু দানা বা র্যাশ বের হয়। এই র্যাশগুলো দেখা যায় যে মেইনলি শুরু হচ্ছে কোথা থেকে, আঙ্গুলের ফাঁক থেকে, সেখানে একটু পানির গোটা থাকে, ভেঙে যাচ্ছে, চুলকাচ্ছে, সেখান থেকে আমার কবজির ভিতরের দিকে, এরপরে এক্সিলা শরীরের বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। এই চুলকানির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এরপরে এটা যেমন স্ক্যাবিসের র্যাশ এভাবে শুরু হবে, বা প্যারাসাইটিক ডিজিজ। ফাঙ্গাস দিয়ে হতে পারে সংক্রমণ। সেক্ষেত্রে আমরা কমনলি ফাঙ্গাল ইনফেকশনকে বলি দাউদ। এটা কি হয়, আমরা আগে থেকে জানতাম যে একটা গোল গোল রিংয়ের মতো লেশন নিয়ে তৈরি হয়, যে একটা লাল একটা চাকা বা চক্রাকার একটা র্যাশ তৈরি হয় শরীরে, যার সাইডে একটা লাল ভাব, মাঝখানটা আবার সাদা। হ্যাঁ, সো এইটা একটা রিং লাইক স্ট্রাকচার নিয়ে আসে। আর হতে পারে ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন হতে পারে। কমন ব্যাকটেরিয়া থেকে আমরা যেমন এই গরমের সময় আমরা পাই ইম্পেটিকো বা সামার বয়েল, যেটা ছোট্ট একটা পানির ফোসকা নিয়ে উঠলো, সেখানে তার ভিতরে একটু পুঁজ তৈরি হলো। এটা বাচ্চাদের কমন হয়। এটা একটা ত্বকের সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণ কমনলি হয়। আর হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে কিছু সংক্রমণ, যেমন চিকেন পক্স হতে পারে, ভেরিসেলা যেটাকে আমরা বলি, মিজলস হতে পারে, শরীরে কিছু র্যাশ নিয়ে আসবে। তো এই জিনিসগুলোকে আমরা আসলে ত্বকের সংক্রমণ, দ্যাট ইজ বিভিন্ন জীবাণু দিয়ে যে ডিজিজগুলো হচ্ছে স্কিনে, সেগুলোকে আমরা বলছি ত্বকের সংক্রমণ। আমি যে চারটার কথা বললাম এটা হচ্ছে সবচেয়ে কমন ইনফেকশনের কিছু টাইপ বললাম। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের দর্শকও বুঝতে পারছেন যে কি কি সংক্রমণ হচ্ছে আমাদের ত্বকে সাধারণত। তো এই যে সংক্রমণগুলো হয়, দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, আবার অনেক বয়স্ক আছে যাদের বিভিন্ন ধরনের রোগের মধ্যে অলরেডি তারা আক্রান্ত, তাদেরও এই ধরনের সমস্যা একটু বেশিই দেখা যায়। আবার যাদের কোনো সমস্যা নেই তাদেরও মধ্যে এই সমস্যা দেখা যায়। তো জানতে চাই, এখানে কি কোনো বয়সভিত্তিক ভাগ আছে কিনা? আসলে বয়সভিত্তিক ভাগ বলতে কি, প্রত্যেকটা ডিজিজেই কিছু তো বয়সভিত্তিক সংক্রমণ হারের কম বেশি আছে। হ্যাঁ, যেমন ভাইরাল ডিজিজগুলো দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, বড়দেরও হতে পারে সেটা কিন্তু চিকেন পক্স অথবা মিজলস এগুলো ধরেন বাচ্চাদের বেশি হচ্ছে। স্ক্যাবিস কিন্তু সব বয়সেই হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন, এটাও এক সময় দেখা যেত যে এটা একটু বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, অথবা যারা ইমিউনো কম্প্রোমাইজড, কমনলি আমরা বলি ডায়াবেটিস আছে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত, তাদের বেশি হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এমন হচ্ছে যে সবার হচ্ছে, একই সাথে প্রত্যেকেই নিয়ে আসছে। কাজেই কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে কিছু ডিজিজ প্রেডিলেকশন আছে, বাট ম্যাক্সিমামই যে কোনো সংক্রমণ, আসলে যে কোনো সংক্রমণ যে কারোরই হতে পারে। যখন আমার শরীরের প্রতিরোধ, আপনি শুরুতেই বলেছিলেন যে ত্বক হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্গ, আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। কোনো কারণে যদি আমার এই প্রোটেকশন ব্যারিয়ারে কোথাও কোনো প্রবলেম হয়, তখনই সেই জীবাণুটা আমাকে আক্রান্ত করছে, তারপরে সে সংক্রমণ তৈরি করছে। শুধু
স্কিনের কাভারিংস দিয়ে করছে, আমি চিন্তা করছি যে স্কিন দিয়ে হচ্ছে, কিন্তু স্কিন আসলে শুধু স্কিন না, মিউকাস মেমব্রেন সেটাও কিন্তু একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা। এটা কিন্তু ন্যাসাল মিউকাস, যেমন চিকেন পক্স, মিজলস, এটা কি নেজো প্যারেন্সিয়াল রুট দিয়ে বেশি ছড়াচ্ছে, ওখানে ন্যাসাল মিউকোজাতে যে এসে এফেক্ট করছে। তো এই যে বিভিন্ন সময়ে দেখা যায় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে যায়, বিশেষ করে এই যে বৃষ্টির সিজনটা যখন শুরু হচ্ছে, বর্ষাকাল আসছে, বা এই যে এখন আমরা যে অবস্থাটা দেখছি, এই সময় বিভিন্ন ধরনের চুলকানি জাতীয় সমস্যা বেশি আক্রান্ত হয় এবং বিভিন্ন বয়সেরই আক্রান্ত হয়। আসলেই কি এরকম আমাদের যে ঋতুগুলো আছে সেই ঋতুর সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ঋতুর সাথে সম্পর্ক অবশ্যই কিছুটা আছে, কারণ ফাঙ্গাল ইনফেকশন এটা কি হবে, এটা হচ্ছে আমরা বলি যে ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের মতো যেসব কান্ট্রি আর্দ্রতা একটু বেশি, এই সময় এই ইনফেকশনগুলো বেশি হয়, কারণ এই সময় ঘাম বেশি হয়। সো স্বাভাবিকভাবেই এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। আবার স্ক্যাবিস দেখা যায় কি শীতকালে স্ক্যাবিসের পরিমাণ প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়, কারণ তখন মানুষ ওই যে সবাই একসাথে গুটিসুটি মেরে একসাথে শোয়, কম্বল বা এগুলো ব্যবহার করে, কাপড় চোপড় হয়তো কয়েকদিন আমি গোসল করছি না, কাপড় চোপড় ঠিকভাবে রোদে দেওয়া হচ্ছে না, সো সেই সময় শীতকালে দেখা যায় যে স্ক্যাবিসের প্রাদুর্ভাব বেড়ে যায়। যদিও এখন বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে সব ডিজিজের প্যাটার্নগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ক্যাবিস তো গত কয়েকটা বছর আমাদেরকে এত ভোগাচ্ছে, এত মানুষের এত সময় হচ্ছে, সত্যিই খুব চিন্তার বিষয়। অবশ্যই সেই চিন্তাটা আমি মনে করি যে আমাদের যারা দর্শক আছে তাদের মধ্যে ছড়িয়ে গেছে। বিশেষ করে এরকম দেখা যায় যে একই পরিবারের প্রায় সব সদস্যরাই আক্রান্ত এবং বলা হয় যে এটি স্ক্যাবিস, তারা চিকিৎসা নিচ্ছে এবং বারবার হচ্ছে। আপনার কি মনে হয় কেন এই রোগটি হচ্ছে এবং এত বেশি কেন হচ্ছে? স্ক্যাবিস এটা একটা যে জীবাণুটা দিয়ে হয়, সে আমরা বলি এটা একটা কন্টাজিয়াস বা ছোঁয়াচে অসুখ। একই পরিবার হলে একজন থেকে আরেকজনকে ছড়ায়, স্কিন টু স্কিন কন্ট্যাক্টে ছড়ায়, সেই সাথে তার যে ব্যবহৃত জিনিসপত্র আছে, কাপড় চোপড়, এগুলোর মাধ্যমে ছড়ায়। এখন যখন স্ক্যাবিস হচ্ছে বা পেশেন্ট আসছে আমাদের কাছে, আমরা তাকে বলছি যে ওষুধ যেটা লাগাতে হবে পরিবারের সকলকে একসাথে লাগাতে হবে, সবাই একসাথে ব্যবহার করছে না। আবার স্ক্যাবিস বা এই রোগটার প্রাদুর্ভাব দেখা যায় কি যেখানে সবাই একসাথে অনেক বেশি লোক থাকে, যেমন স্কুলের হোস্টেল হতে পারে, আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসা বা এই সেটিংসে হতে পারে, যে কোনো আবাসিক যে ব্যবস্থাগুলো রয়েছে, আবাসিক ব্যবস্থা যেগুলো আছে সেখানে এই রোগটা, কারণ সবাই ওখানে খুব কাছাকাছি থাকে, বাচ্চারা অনেক সময় সচেতন হয় না, সবাই সবার সাথে খেলছে, ডে কেয়ার সেন্টারে হতে পারে। তো এইটা একটা বিষয় যে একটা হোস্টেলে, পরিবারে তো তবু দেখা যায় বললে কিছু মানুষ ওষুধ লাগাচ্ছে, প্রপারলি লাগাচ্ছে না। এই অসুখের ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করতে বলি আমরা, সেই ওষুধে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইউজ করতে হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য একটা টিউবে যতটুকু ওষুধ আছে পুরোটুকু ওষুধ লাগাতে হবে, তার গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত। আমরা বলি ঘষে ঘষে লাগাতে হবে, পুরো টিউব ব্যবহার করতে হবে একবারে। কিন্তু রোগীরা করছে কি সামান্য একটু পরিমাণ ওষুধ লাগাচ্ছে, বলছে একটু নিচ্ছি, নিয়ে লাগাচ্ছি যেখানে যেখানে আছে সেখানে। তারপরে সবাই একসাথে ওষুধ লাগাচ্ছে না, কারণ বলছে ম্যাডাম আমার তো আছে কিন্তু আমার হাজব্যান্ড অথবা বাচ্চার হয়নি, তো ওনাকে বলেছে উনি লাগাচ্ছে না। তো আলটিমেটলি কি হচ্ছে, উনি ভালো হচ্ছে, তারপরে আরেকজনের, তখন হয়তো সে ইনকিউবেশন পিরিয়ডে ছিল, তখন তার ডিজিজ সিমটম ছিল না, পরবর্তীতে ওনার ডেভেলপ করছে, ওনার থেকে আবার এনার, এই যে একটা সাইকেল শুরু হয়েছে, এই সাইকেলটা ব্রেক করতে পারছি না আমরা। দ্যাটস ওয়াই আমরা আসলে স্ক্যাবিস থেকে স্ক্যাবিসটা ছড়াচ্ছে এবং আমরা ভালো করতে পারছি না। আপনি শুরুতেই বলেছিলেন যে স্ক্যাবিস হচ্ছে এক ধরনের প্রোটোজোয়াল জাতীয় সমস্যা থেকে হয়। তো এই ব্যাপারে আরেকটু জানতে চাই যে এটি যেহেতু ছোঁয়াচে এবং বিশেষ করে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে, বাচ্চারা তো বুঝতেই পারে না, তো তাদের জন্য কি করতে হবে? স্ক্যাবিস হয় হচ্ছে সার্কোপ্টিস স্ক্যাবিহোমিনিস নামে একটা প্যারাসাইট দিয়ে। এই প্যারাসাইটটা রিসাইড করে মানুষের শরীরে, তার কাপড় চোপড়ে, তার ব্যবহার্য জিনিসপত্রে। বাচ্চাদের কিভাবে হচ্ছে, বড়রা হয়তো কন্ট্রাক্টেড ইনফেস্টেড হয়েছে, কোনো জায়গা থেকে সোর্স এসেছে, এরপরে সে বাচ্চাকে নারিশ করছে, সেখান থেকে বাচ্চার স্কিনে যাচ্ছে, যাওয়ার পরে যেটা হচ্ছে যে বাচ্চা সিমটম প্রডিউস করছে, একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন তৈরি করে। ইমিউনোলজিক্যাল রিয়াকশন তৈরি করে একটা প্রথম যখন স্ক্যাবিস হয়, বেসিক্যালি ইনফেস্টেশন পরে তার সিমটমগুলো প্রডিউস হতে 2 থেকে 4 সপ্তাহ সময় লেগে যায়, হ্যাঁ, বডিতে সেন্সিটাইজড হয়, এরপরে সিমটমগুলো প্রডিউস হয়। তো তখন যখন র্যাশ বা এগুলো দেখা দিচ্ছে, তখন কি হচ্ছে, ওই প্যারেন্টস হয়তো বড় মানুষ, তার হয়তো
আরেকটা ফ্যাক্টর কিন্তু আছে যে প্যারাসাইটটা যে ডিজিজ প্রডিউস করবে সবার ক্ষেত্রে কিন্তু সে সমানভাবে ডিজিজ সিমটমগুলো নাও আসতে পারে। হয়তো বড়দের অ্যাডাল্টের ক্ষেত্রে তার হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু ভালো, সে হয়তো পরে কখনো কোনো এক সময় করছে, কিন্তু বাচ্চা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে আগেই ইনফেক্টেড হচ্ছে, সে আসছে ওষুধ ওই যে বললাম যে পরিমাণ লাগানোর কথা তারা লাগাচ্ছে না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাপড় চোপড় ক্লিন করা। আমরা বলি অ্যাট এ টাইম আপনার বাসার সব কাপড় চোপড়, ব্যবহার্য কাপড় চোপড়, তোষক বালি সেগুলো রোদে দিয়ে শুকানো, এই জিনিসটাও অনেকে ফলো করছে না। সো দেখা যাচ্ছে যে ডিজিজটা একটু কমে যাচ্ছে, আবার হয়তো আপনার বাসায় কেউ বেড়াতে আসলো, বাচ্চাকে কোলে নিল, সেখান থেকে আবার সে পাচ্ছে। আর স্ক্যাবিস যখন প্রথমবার হয় তখন কিন্তু তার ডিজিজ সিমটম ডেভেলপ করতে একটা সময় নেয়। পরবর্তীতে যখন সে ওই যে তার বডিতে সেন্সিটাইজড হয়ে আছে, নেক্সট টাইম যখন সে এই জীবাণুটার সংস্পর্শে আসে তারপরে কিন্তু দেখা যায় যে সাথে সাথেই তার সিমটমগুলো প্রডিউস হচ্ছে। আর একটা ফ্যাক্টর আছে, ইদানিং আমরা দেখছি স্ক্যাবিসের বেশ কয়েকটা টাইপ আছে, তার মাঝে এখন যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে কি ছোটো ছোটো নোডিউল প্রডিউস করে। স্ক্যাবিসের যে কমন সিমটমগুলো আছে এগুলো কমে যাওয়ার পরে ছোটো ছোটো কিছু নোডিউল প্রডিউস করে, ছোটো ছোটো দানার মতো তৈরি হয়। তো এই ক্ষেত্রে লোকেরা ভাবে যে স্ক্যাবিস না, এটা হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, এবং তারা বিভিন্ন রকম ওষুধপত্র, ক্রিম, মলম সব কিছু লাগিয়ে যাচ্ছে এবং ভালো হচ্ছে না, তারপরে হয়তো একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের কাছে আসছে। এই কারণেই চিকিৎসাটা এতটা জটিল মনে হয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চিকিৎসা তো আপনি প্রথমে বলেছেন যতটুকু খুব মনে হয় সহজ, কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে খুব কঠিন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে মানুষের সচেতনতা একটা বড় ভূমিকা আছে। তো এই যে স্ক্যাবিসের কিছু উপসর্গের কথা আপনি বলছিলেন, প্রথম যে উপসর্গটা নিয়ে আমাদের যারা রোগী আছে তাদের চিন্তা করতে হবে সেই ব্যাপারে একটু জানতে চাই। এক্ষেত্রে প্রথম উপসর্গ দেখা দেয়, প্রথম হচ্ছে চুলকানি, প্লুরাইটাস। হ্যাঁ, এই চুলকানিটার সাথে সাথে কিছু র্যাশ আসবে। র্যাশগুলো কোথায় আসবে? এই র্যাশগুলো আসবে ইউজুয়ালি আঙ্গুলের ফাঁকে, তারপরে আমার হাতের যে কবজি আছে তার ভিতরের দিকে, আমার এক্সিলারি এরিয়া, ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্টে, নাভির চারপাশে এবং পুরুষাঙ্গ বা যৌনাঙ্গর আশেপাশে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তাদের স্ক্রোটাল এরিয়াতে একটা ইচিংয়ের কমপ্লেইন থাকবে। এই যে চুলকানিটা হচ্ছে, চুলকানিরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এই চুলকানিটা ইউজুয়ালি রাত্রে বেড়ে যায়। হ্যাঁ, এবং পেশেন্ট কি হয় যে চুলকাতে চুলকাতে একদম রক্ত বের না করা পর্যন্ত তার শান্তি হয় না। আর কি হয়, একজনের থেকে ওই যে আরেকজন, আমরা জিজ্ঞেস করলে পেশেন্ট যখন নিয়ে আসে তখন যদি বলি যে আর কারো আছে, তখন দেখা যায় তারা বলে হ্যাঁ আমার তো আরও একজনের আছে। অথবা তাদের দেখা যায় যে কেউ না কেউ এমন কেউ আছে যে বাচ্চার বাসায় অন্য কোনো বাচ্চা হয়তো স্কুলে পড়ছে অথবা অন্য কোনো ক্রাউডেড প্লেসে যাচ্ছে, সেরকম একটা হিস্ট্রি থাকছে। আচ্ছা, স্ক্যাবিস নিয়ে অনেক কথা শুনলাম। স্ক্যাবিসের যে উপসর্গগুলো আপনি বলছিলেন, এই উপসর্গ মনে হয় অন্যান্য যেই ত্বকের রোগগুলো আছে সেগুলোতেও দেখা যায়। বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও কাছাকাছি ধরনের কিছু উপসর্গ দেখা যায়। এবং আমাদের দেশে একটা প্রবণতা আছে, সাধারণ মানুষ যখন এই ধরনের সমস্যায় পড়ছে, বিশেষ করে আপনি যেটা একটু আগে বলছিলেন অ্যালার্জি জাতীয় সমস্যা, তারা নিকটস্থ ফার্মেসিতে যাচ্ছে এবং কিছু ওষুধ গ্রহণ করছে, এবং এই ওষুধগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে স্টেরয়েড জাতীয় ঔষধ। এটি কি স্ক্যাবিসের চিকিৎসায় কোনো রকম ভূমিকা পালন করে কিনা? স্ক্যাবিসের চিকিৎসায় স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড আমরা অনেক সময় ব্যবহার করি, কিন্তু সেটা কিন্তু খুব কম ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে আমাকে প্রথমে অ্যান্টি স্ক্যাবিসিডাল বা স্ক্যাবিসের জীবাণুটা মারার জন্য যে ওষুধ, সেটা আগে পুরোপুরি ঠিকভাবে ইউজ করতে হবে। এবং তারপরে যদি কোথাও আমার র্যাশ থাকে, যেহেতু এখানে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, সো সেই জন্য ওই জায়গাটাতে আমরা কিছু কিছু সময় দেই, বিশেষ করে যে বললাম নোডুলার স্ক্যাবিস, সেখানে রাখতে পারে। কিন্তু আমরা যেভাবে ওই বাচ্চাদেরকে টপিক্যাল স্টেরয়েড লাগানোর ক্ষেত্রেও কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে যে আমি কোন মাত্রায় দিব। এই টপিক্যাল স্টেরয়েডেরও কিছু আমরা বলি পটেন্সি, হ্যাঁ, তার সক্ষমতার ভিত্তিতে আমরা ভাগ করেছি যে এটা মিড পটেন্ট, এটা লো পটেন্ট, এটা সুপার পটেন্ট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি ওনারা চলে যাচ্ছেন ফার্মেসিওয়ালার কাছে, ফার্মেসিওয়ালারা এমন একটা ওষুধ দিচ্ছেন পোটেন্ট স্টেরয়েড, যেটা বাচ্চার স্কিনে আমরা কখনো দেই না, ইউজুয়ালি খুব কিছু ডিজিজ কন্ডিশনে আমরা কখনো প্রেসক্রাইব করি না। সো সেরকম একটা ওষুধ লাগিয়ে চলে আসছে। আর একটা ফ্যাক্টর বলছিলেন আপনি যে ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, স্কিনের ম্যাক্সিমাম ডিজিজের ক্ষেত্রেই চুলকানি বা প্লুরাইটাস হচ্ছে একটা কমন
কমপ্লেইন। এর সাথে আমার যে র্যাশগুলো হবে সেই র্যাশের ডিস্ট্রিবিউশন দেখে, সেই র্যাশের ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা আসলে ডিসাইড করি যে আমার ডিজিজটা কোনটা। যেমন স্ক্যাবিসের ক্ষেত্রে আমি বলেছি যে এখানে চুলকানি থাকবে, চুলকানিটা রাত্রেবেলা বেড়ে যাবে, তার সাথে কিছু র্যাশ আসবে, র্যাশের ডিস্ট্রিবিউশন। এখন ফাঙ্গাল ইনফেকশন হলো, সেখানেও কিন্তু আমার চুলকানি থাকবে, কিন্তু এইখানে আমার র্যাশটা কীরকম হবে, এই র্যাশটা হবে আমার গোল গোল, যেখানে একটা আংটি আমরা যেমন দেখি, আংটির একটা সার্কুলার রিম আছে, হ্যাঁ, একটা ইরাইথেমা থাকবে, মাঝখানটা একটু মনে হবে যে ওই রিমের থেকে এটা একটু হালকা, এরকম র্যাশ হিসেবে আসবে। ফাঙ্গাসের ক্ষেত্রে সমস্যা যেটা বেশি হয়, যেটা হচ্ছে কি, ওনারা দাউদের এটা দাউদ হিসেবে কমনলি পরিচিত, চলে গেলেন ফার্মেসিতে যে ওষুধ লাগালেন, এই যে স্টেরয়েড মিক্সড ক্রিমগুলো আমাদের কাছে, আমি বলবো যে 98% পেশেন্ট যারা আসে তারা কোনো না কোনো ক্রিম লাগিয়ে আসেন, এবং সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেরয়েড মিক্সড আপ ক্রিম। এটা কি করছে, এই ফাঙ্গাল ডিজিজটাকে অনেক কমপ্লিকেটেড করে দিচ্ছে। রিসেন্টলি গত কয়েক বছর থেকে সারা বিশ্বেই ফাঙ্গাল ইনফেকশনের সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছে। এটার বেশ কিছু কারণ খুঁজে পাওয়া গেছে, বিভিন্ন স্টাডিতে এসছে যে প্রথম কারণ যে এই ফাঙ্গাসের যে জীবাণুটা আছে, যে ডার্মাটোফাইটস দিয়ে হচ্ছে, তার কিছু জেনেটিক মিউটেশনস হচ্ছে, সে কারণে জীবাণুটা পরিবর্তিত হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে ড্রাগ রেজিস্ট্যান্স, যেটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চিন্তা করি, ফাঙ্গাসের ক্ষেত্রে তেমন একটা বলি না, কিন্তু আমরা ফাঙ্গাসের চিকিৎসায় যে ড্রাগগুলো ব্যবহার করি, বিশেষ করে ফার্স্ট লাইন যে ড্রাগটা আমরা ইউজ করতাম, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা এখন রেজিস্ট্যান্ট। হ্যাঁ, আর একটা খুব কমন বিষয় উঠে এসছে যে এই সাবকন্টিনেন্টে মানুষ যে স্টেরয়েড মিক্সড আপ ক্রিম ইউজ করছে, সেটা কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনকে অনেক কমপ্লিকেটেড করে দিচ্ছে। এবং এখন ফাঙ্গাল ইনফেকশন আগে ইমিউন কম্প্রোমাইজড মানুষে বেশি হতো, কিন্তু এখন হচ্ছে ইমিউন কম্পিটেন্ট পেশেন্টে, মানে সুস্থ স্বাভাবিক মানুষ, সেই মানুষের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। সেই ফাঙ্গাল ইনফেকশন একজন থেকে পরিবারের সকলের মাঝে ছড়াচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছি লাগাচ্ছি ভালো হচ্ছে না, কিন্তু ওষুধ খাচ্ছি লাগাচ্ছি হিস্ট্রি নিতে গেলেই দেখা যায় যে ওখানে একটা স্টেরয়েড মিশ্রিত ক্রিম রয়ে গেছে। এর মধ্যে আমাদের দেশে ম্যাজিক ক্রিম ব্যবহার করা হয় যেন রাতারাতি এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায়, এই ব্যাপারে একটু আপনার মন্তব্য জানতে চাই। এই ম্যাজিক ক্রিমগুলো একটা ককটেল ক্রিম বলা যায়, বিভিন্ন জিনিসের সংক্রমণে তৈরি, মানে সংমিশ্রণে তৈরি। এই ম্যাজিক ক্রিম লাগায় পেশেন্ট যখন আসে, সে মনে করে কি চামড়াটা লাগায় পুড়ে যাচ্ছে, এটাতে মনে হয় ফাঙ্গাস ভালো হয়ে যাবে, কিন্তু আসলে সেটা কিন্তু তা হচ্ছে না, বরং এ আরও ফাঙ্গাল ইনফেকশনটাকে কমপ্লিকেটেড করে দিচ্ছে। যখন এর মাঝে স্টেরয়েড জাতীয় ক্রিম থাকে, সে কী করে, ওই জায়গায় আমার লোকাল ইমিউন সাপ্রেশন করছে, যার কারণে ফাঙ্গাসটা আরও বেশি করে ছড়িয়ে যাচ্ছে। আবার এই ক্রিমগুলোতে অনেক সময় কিছু অ্যাসিডিক কম্পোনেন্টের মিশ্রণ থাকে, চামড়াটা পুড়ায় ফেলছে, তখন কী হচ্ছে, প্রচুর হিউজ ইনফ্লামেশন হচ্ছে। সো সেই ক্ষেত্রে আসলে রোগীদেরকে আমি বলবো যে তারা যদি মনে করে যে ত্বকে কোনো সংক্রমণ দেখা দিয়েছে অথবা কোনো র্যাশ হয়েছে, সেক্ষেত্রে এই ফার্মেসিতে যে বা লোকাল ডক্টরের কাছে না যে স্কিন স্পেশালিস্টের, ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ ত্বকের জিনিসগুলো না এমন, এটা আসলে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ডিফাইন করাটা খুব ডিফিকাল্ট, কারণ ম্যাক্সিমাম পেশেন্টেরই থাকবে চুলকানি, তো চুলকানি তো সব ডিজিজে, র্যাশও সব ডিজিজে, কিন্তু ডিজিজটা কিভাবে আমি ক্লাসিফাই করব, কিভাবে আমি চিন্তা করব যে এটা কোন অসুখ, সেটা আসলে ত্বক বিশেষজ্ঞই ভালো করে এই পরামর্শটা দিতে পারেন। অবশ্যই। আমরা ফাঙ্গালের কথা শুনছি, আমরা শুনছিলাম একটু আগে স্ক্যাবিসের কথা, একটু ব্যাকটেরিয়ার কথা জানতে চাই। ব্যাকটেরিয়ার সংক্রমণগুলো বলতে কি বোঝায়? এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে ব্যাকটেরিয়া এক রকমের জীবাণু, এটা দিয়ে আমরা জানি যে আমাদের অনেক সময় ইনফেকশন হতে পারে, সেটা বিভিন্ন শরীরের বিভিন্ন অর্গানের ক্ষেত্রে যেমন হয়, ঠিক তেমনি স্কিনেও কিছু ব্যাকটেরিয়া কমন ইনফেকশন তৈরি করে। হ্যাঁ, যেমন স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এটা দিয়ে খুব কমন ইনফেকশন হয় স্কিনে। ইম্পেডিগো বা সামার বয়েল, এটা কি হয়, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয়। আচ্ছা, কীরকমভাবে ডিজিজটা নিয়ে আসে, বাচ্চা দেখা গেল নাক বা এই চারপাশের এরিয়াটাতে প্রথমে কিছু লাল দানা হলো, ওখান থেকে একটা ছোট্ট পাস্টুলার ইরাপশন হয়ে ভেঙে গেল, ভেঙে যে একটা ক্রাস্ট থেকে জিনিসটা ছড়াচ্ছে। হ্যাঁ, গরমের সময় মনে হবে যে ওটা একটা পাস্টুল বা ইয়ে। তো এই ক্ষেত্রেও মানুষ মানে সচেতনতার অভাবে রোগীরা কী করে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক্স বাচ্চাকে খাওয়ায় ফেলছে, যার কারণে এই সিম্পল ইম্পেডিগো কিন্তু এখন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা আগে আমরা কি করতাম, টপিক্যাল বিভিন্ন ক্রিম দিয়ে, অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম দিয়ে আমরা এটাকে ভালো করে ফেলতে পারতাম, কিন্তু রিসেন্টলি আমি যেটা দেখছি যে ইম্পেডিগোর চেহারাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে,
পেশেন্ট আসছে আমার দেখা গেল সে অলরেডি একটা বা দুইটা অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, যেগুলো কমনলি কিন্তু ওই ব্যাকটেরিয়ার কারণে সেন্সে মানে তার এগেনস্টে তার প্রতিরোধ ক্ষমতা থাকার কথা না হয়ে আমি যখন দেখছি যে সে দুটো অ্যান্টিবায়োটিক খেয়েছে, আমি এটাই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি হয়তোবা পরীক্ষা করে দেখলাম কিছু ওই কমন ড্রাগগুলো আসলে সে ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে সে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে। সো এক্ষেত্রেও আমি বলবো সচেতনতাটা খুব দরকার, কারণ আমরা নিজেরা মানে অ্যান্টিবায়োটিক না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমরা এটা খাই এবং ডোজটা কমপ্লিট করি, তাহলে এই কমপ্লিকেশনসগুলো আসলে কম হবে। জি, ধন্যবাদ। এই যে ব্যাকটেরিয়াল সংক্রমণের কথা আপনি একটু আগে বলছিলেন, এগুলো তো এখন খুব বেশি দেখা যায় এবং এই ধরনের উপসর্গের রোগও আমরা দেখতে পাই খুব বেশি। তো আপনার কাছে কি মনে হয় যে এগুলোর একদিকে হচ্ছে যেমন, আবার আরেক দিকে বিভিন্ন ধরনের ভাইরাল ফ্লুগুলো হচ্ছে এবং সেখানেও র্যাশ দেখা যাচ্ছে, আসলে কোন জায়গায় কাজ করা বা জোর দেওয়াটা বেশি জরুরি? সচেতনতা। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটা বড় সোর্স হচ্ছে কি, আমার যদি ডার্টি ফিঙ্গার নেল থাকে, এখান থেকে আমার স্কিন একটা স্ক্র্যাচ পড়লো, সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়াটা বা ইয়েটা ইমপ্ল্যান্টেড হতে পারে। সো সেক্ষেত্রে আমার পরিষ্কার পরিচ্ছন্নতাটা মানে মেনটেন করাটা খুব জরুরি, অ্যাজ ওয়েল অ্যাজ এভরিডে অবশ্যই গোসল করা, এটা একটা খুব জরুরি বিষয়। আর হচ্ছে নিজে থেকে ওষুধ না খাওয়া, আমরা আসলে এই জিনিসটার উপরে খুব জোর দিচ্ছি, কারণ কি আমরা নিজেরাই নিজেদের অজান্তে সব জীবাণুকে কেমন জানি একটা ভয়াবহ রূপ দিয়ে দিচ্ছি। তারা কাজ করছে না, তারা খুব ড্রাস্টিক্যালি ফিচার্স নিয়ে আমাদের কাছে চলে আসছে। সো আমাদের এই জায়গায় সচেতন হওয়াটা খুব জরুরি। আমরা ইদানিং দেখছি যে মিজলসের আউটব্রেক হচ্ছে এবং পাশাপাশি যে চিকেন পক্সের কথা শুনি ছোটবেলা থেকেই, হাম, বসন্ত ইত্যাদি, এগুলো বারবারই হচ্ছে এবং একটা সময় গিয়ে দেখা যায় একজন থেকে দুইজন থেকে পাঁচজন এরকমভাবে হচ্ছে। তো এই ব্যাপারে আপনি একটু আমাদের যদি দর্শকের উদ্দেশ্যে ধারণা দেন যে কখন কিভাবে কি করতে হবে। আগে শুনতাম যে মিজলস প্রায় নাই হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে গত কিছুদিন থেকে একটা অদ্ভুত প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, মিজলসের র্যাশ বা চিকেন পক্সের র্যাশ। মিজলসের র্যাশের ক্ষেত্রে মিজলস আমরা কিন্তু দেখছি ছোট বাচ্চাদের বেশি হচ্ছে, 1 বছরের নিচের বাচ্চাদের বেশি হচ্ছে, 6 মাস 9 মাসের নিচের বাচ্চাদের বেশি হচ্ছে। মিজলসের র্যাশটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যে এখানে বাচ্চাদের একটা প্রোডার্মাল পিরিয়ড থাকে, জ্বর থাকে, একটু হাঁচি কাশি থাকতে পারে, চোখের চারপাশে কনজাংটিভাইটিস বা এই টাইপের ফিচার থাকে, এরপরে র্যাশটা আসে। এবং র্যাশটা শুরু হওয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেখানে দেখা যায় কি কপালের চারপাশে অ্যান্টেরিয়র স্কাল্প লাইন, তারপরে বিহাইন্ড দ্য ইয়ার মানে কানের পিছনে, এই জায়গা থেকে শুরু হয়ে ফেস, তারপরে দেখা যায় পুরো শরীরে ছড়া যাচ্ছে। মিজলসের ক্ষেত্রে আমি বলবো যে যাদের মনে হবে এরকম কোনো সিমটম আছে, সেক্ষেত্রে বাচ্চাকে জরুরি আপনারা অবশ্যই শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন বা চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন, কারণ মিজলস কিন্তু একটা ভাইরাল ডিজিজ ম্যাক্সিমাম সেলফ লিমিটেটিং, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কি মিজলসের পরে ইমিউনিটিটা আমাদের খুব সাপ্রেস হয়ে যায়, এবং বাচ্চারা যত কমপ্লিকেশনস হচ্ছে সব কিন্তু মিজলসের কমপ্লিকেশনস থেকে হচ্ছে। এটা কিন্তু মিজলসের জন্যই বাচ্চা মারা যাচ্ছে তা কিন্তু না, কমপ্লিকেশনস হচ্ছে ইমিউন সাপ্রেশনের জন্য। সো এক্ষেত্রে ইমিউন বুস্ট আপের জন্য কি করতে হবে, চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নিয়ে সেই মতো আসলে চিকিৎসা নেওয়া উচিত। আরেকটা প্রশ্ন করেছিলেন আপা যে চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্সের ক্ষেত্রে আমরা চিকেন পক্স খুব কমন একটা ডিজিজ, বসন্ত, আমরা সবাই জানি বসন্তকালে বসন্ত বেশি হয়, তবে এটা আমরা জানি যে ছোট ছোট পানির গোটা নিয়ে র্যাশটা আসে, র্যাশটা ছড়ায় যায় ধীরে ধীরে, পুরো শরীরে চলে যায়। তো মেইনলি এখানেও জ্বর থাকে। চিকেন পক্সের ক্ষেত্রে চিকেন পক্স একটা সেলফ লিমিটেটিং ডিজিজ, আপনি যদি চিকিৎসা নাও নেন তাও ভালো হয়ে যাবে। দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি যে জায়গায় হচ্ছে আমি যদি র্যাশগুলো নখ দিয়ে না খোঁচাখুচি করি, তাহলে আমার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না, আর না হলে আমার দাগ বা এগুলো খুব বেশি হবে না। সো সেক্ষেত্রে আমার এই সচেতনতাটা জরুরি যে চিকেন পক্স হলে আমি কোনো কিছু নখ দিয়ে খোঁচাখুচি করবো না, পার্সোনাল হাইজিনটা মেনটেন রাখবো, গোসল করব। অনেকে খুব কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখে শরীর, সেটা করা যাবে না। নর্মালি যা পানি, ফলমূল মানে লিকুইড খাবার আমরা বেশি করে খাবো। আর একটা বিষয়,
চিকেন পক্স যদি ফিমেল মানে প্রেগনেন্ট ওমেনে হয়, আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা বড়দের হয়েছে, চিকিৎসার দরকার নেই, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো এটা একটু সচেতনতা দরকার। কারণ প্রেগনেন্সিতে যদি চিকেন পক্স হয় সে কিন্তু অনেক কমপ্লিকেন্সই নিয়ে আসতে পারে, এটা বোথ ফর দ্যাট মাদার এবং কিডস মানে বাচ্চার জন্য। সো অবশ্যই যদি কখনো কোনো গর্ভবতী মহিলা বসন্ত বা চিকেন পক্সের কোনো প্রাদুর্ভাব দেখতে পায়, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, বিকজ এক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা খুব জরুরি। জি, ধন্যবাদ। আরেকটি সমস্যা দেখা যায়, হার্পিস নামে একটি রোগ আছে যেটি স্কিনে সাধারণত কিছু কিছু র্যাশ তৈরি করে, সে ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, হার্পিসও একটা খুব কমন ইনফেকশন, আমরা বলতাম ছোটবেলায় জ্বরগোটা, যশোটা। এটা ইউজুয়ালি দেখা যায় যে মুখের চারপাশে একটা কিছু ছোট ছোট পানির ফুসকুড়ি নিয়ে ওঠে। এটা হওয়ার আগে হার্পিসের দুটো ভাইরাসের টাইপ আছে, একটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 আর 2। এটা খুব কমন, যেটা ওরোল্যাবিয়াল হার্পিস হচ্ছে এই ক্ষেত্রে কমন, কিন্তু যদি জেনিটাল হার্পিস হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা খুব জরুরি। আর ওরোল্যাবিয়াল হার্পিসের ক্ষেত্রে হওয়ার আগেই পেশেন্টের ওই জায়গায় একটু ভার ভার মনে হয়, তারপরে সেখানে কিছু লাল হয়ে যায়, র্যাশ আসে, একবার যার হয় বারবার হতে থাকে। সো এই ক্ষেত্রেও যদি আপনারা চিকিৎসকের পরামর্শ নেন, ওনার পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেলে এই যে হার্পিসের আউটব্রেকটা এটাকে কিন্তু কমায় নিয়ে আসা যায়। আর জেনিটাল হার্পিসের ক্ষেত্রে, জেনিটাল হার্পিস যেহেতু একটি যৌনবাহিত অসুখ, অবশ্যই এই ক্ষেত্রে চিকিৎসা নেওয়া জরুরি। কারণ এটা আপনি যদি চিকিৎসা না নেন, আপনি আপনার থেকে এটা আপনার পার্টনার, অথবা ইভেন আপনি যদি ফিমেল হন আপনার থেকে এটা আপনার বাচ্চাকেও কমপ্লিকেট করতে পারে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আপনার কাছ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু উপদেশ শুনে নিতে চাই, কি কি করণীয় ত্বকের সংক্রমণ থেকে নিজেকে প্রতিহত রাখার জন্য? ত্বকের সংক্রমণ থেকে আসলে নিজেকে বাঁচানোর উপায় হচ্ছে, আমি মনে করি, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করা খুব জরুরি। আরেকটা হচ্ছে যে যদি কখনো কোনো সংক্রমণ দেখা দেয়, আমরা আসলে এটাকে বিভিন্ন ক্রিম লাগিয়ে কমপ্লিকেটেড না করে শুরুতে যদি আমরা চিকিৎসকের কাছে যাই, তাহলে কিন্তু চিকিৎসার পদ্ধতিটাও অনেক সহজ হয়ে যায়। আর আমি বলবো যে সুস্থতার জন্য আসলে আমার সচেতনতাটা, এইটার উপরে আর কোনো মেজার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। যে কোনো ধরনের সংক্রমণ, বিশেষ করে ত্বকের সংক্রমণ হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন এবং সেভাবে চিকিৎসা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।